এটা যদি আমি একটা ইন্ডাস্ট্রি মনে করি, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট একটা ইন্ডাস্ট্রি যদি মনে করি, বাংলাদেশ এখনো একটা এমব্রায়োনিক স্টেজের মধ্যে আছে আর কি। এখনো এটা সেভাবে বিকশিত হয় নাই আর কি। হ্যাঁ, যদি এমন হয় একটা জবের আপনার অফার আসে যে আপনি সিনিয়র হয়েছেন, আমার এখানে ফুল টাইম দেন, অ্যাজ কনসালটেন্ট হোক বা সিইও হোক, আমি আপনাকে 20 লাখ টাকা স্যালারি দিব, আপনি কি করবেন? আমি আসলে যাব না। সুপ্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমার স্টুডিওতে আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন বাংলাদেশের কর্পোরেট জগতের একজন খুব নামকরা ব্যক্তি, যার নামে আপনারা সবাই চিনবেন। উনি একজন বিখ্যাত কর্পোরেট কোচ। অ্যারাউন্ড 3 ডিকেডস উনি কর্পোরেটের এমপ্লয়ীদের, লিডারদের ট্রেন করে আসছেন। উনি একজন অস্ট্রেলিয়ান সার্টিফাইড ট্রেনার, যিশু তরফদার। আমি বলি অন অ্যান্ড অনলি যিশু তরফদার। যিশুদা, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। তো আপনাকে যেহেতু পেয়ে গেলাম, আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে চাই, যেটা আমার দর্শকেরা তারা এনলাইটেন্ড হবে, যারা উইক আছে তারা অনুপ্রাণিত হবে। আপনার কর্পোরেট লাইফ সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দেন। আমি তো বললাম। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আগেও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তো আমি খুব গিল্টি ফিল করছিলাম যে সাইফুল ভাইয়ের আমন্ত্রণে এখনো সাড়া দিতে পারলাম না। তো আজকে ভীষণ ভালো লাগছে যে আজকে আমি আসতে পেরেছি এবং আপনিও অ্যাভেলেবল ছিলেন আর কি। ব্যাটে বলে মিলে গেল। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আপনি আমার প্রফেশনাল লাইফ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি প্রফেশনাল লাইফ যদি বলি, আমার ওভার 4 ডিকেডস অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমার আছে আর কি। তাহলে আমি 3 ডিকেডস বললাম। 3 decades in training and development. But I started my career in 1984. তার মানে এখন প্রায় 41 বছর চলছে। 41 বছর আগে আমি আমার প্রফেশনাল জীবন শুরু করেছি ইন দি হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এবং তখন থেকেই আমি কাজ করে যাচ্ছি, আর এটাই আমার প্যাশন। আমি যতদূর জানি আপনার সম্পর্কে, আমি অনেক অল্প জানি যে আপনি কর্পোরেট কোচিং করে মূলত ট্রেনিং ফ্যাসিলিটেশন, এই চ্যালেঞ্জিং পেশায় আপনি লম্বা সময় ধরে টিকে আছেন আমি বলবো। কারণ আমাদের দেশে কর্পোরেটে আমি দেখি যে যারা কর্পোরেট লিডার, বিশেষত যারা ওনার কর্পোরেট হাউসগুলার, তাদের ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেশন এদিকে তাদের ন্যাক কম থাকে। কিন্তু আপনি এই রহস্যটা আমাকে বলেন যে আপনি লম্বা সময় ধরে এখানে খুব বীর দর্পে টিকে আছেন। হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইট? বীর দর্প ঠিক বলবো না, কারণ এই মার্কেটটা, মানে এটা যদি আমি একটা ইন্ডাস্ট্রি মনে করি, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট একটা ইন্ডাস্ট্রি যদি মনে করি, বাংলাদেশ এখনো একটা এমব্রায়োনিক স্টেজের মধ্যে আছে আর কি। এখনো এটা সেভাবে বিকশিত হয় নাই আর কি। হ্যাঁ, আমিও তো অনেকদিন আমার এই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টটা, আমার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল কর্পোরেট লেভেলে, সেগুলো ছিল অ্যাজ এ সাইড হাসল। আমিও অনেকদিন সাহস পাইনি আমার জবটা ছেড়ে ফুললি আমি যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করব, সেটা আমিও অনেকদিন সাহস পাই নাই। আমি 2014 সালের জুন পর্যন্ত আমি একজন চাকরিজীবী ছিলাম, জব হোল্ডার হিসেবে কাজ করেছি। এবং তারপরে দেখলাম না আর কতদিন, তখন আমি আসলে একটু সাহস করেই ভলেন্টারিলি মানে রিটায়ারমেন্ট নিয়ে আমি ফুললি একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে কাজ শুরু করলাম। তার মানে এটা খুব বেশি দিন হয়নি, 11 বছর চলছে। হ্যাঁ, অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর অথবা সেলফ এমপ্লয়েড একজন পার্সন হিসেবে খুব বেশি দিন হয়নি। আমিও সাহস পাইনি, কারণ টিকে থাকার জন্য এখনো সেভাবে হয়তো সাস্টেনেবল হয় নাই আর কি। তবে হবে, আমার আশা আছে একসময় হবে। প্রথম দিক মানে এই প্রশ্নটা আমি করছি কারণ আমাদের মধ্যে অনেকেই যারা শুনছেন তারা খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। যখন আপনি প্রথম চাকরি ছেড়ে মানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের পেশা, মানে এখানে সুইচটা করলেন, দ্যাট ইজ ট্রান্সফরমেশন হলো একটা আপনার লাইফেরই। ওই সময়গুলো, যেমন ধরেন 14 সাল আপনি ছেড়েছেন, 15, 16, 17, ওই চ্যালেঞ্জগুলোর কথা যদি একটু বলতেন। অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গিয়েছি, লাইক এ রোলার কোস্টার, এরকম ভাবে আমি গিয়েছি। কারণ একটা ফুল টাইম জব থাকা মানে একটা সিকিউরড একটা ইনকাম আসে মানুষের। কিন্তু যখন আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন হিসেবে কাজ করছেন, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হিসেবে কাজ করছেন, তখন কিন্তু ওই নিশ্চয়তাটা থাকে না, ইনকামের যে নিশ্চয়তা সেটা থাকছে না। আমার বিশ্বাস আপনিও একই ধরনের এক্সপিরিয়েন্স করেছেন। আপনিও যেহেতু একসময় ব্যাংকার হিসেবে কাজ করেছেন, এখন আপনি একজন এন্টারপ্রেনিউর হিসেবে কাজ করছেন। সো এই এক্সপিরিয়েন্সটা সবারই হয়। আমারও ওইভাবে যে খুবই চমৎকারভাবে কিক স্টার্ট করলাম, তারপরে খুব ভালো মতো চললো, ওরকম কাহিনী না। আমারও অনেক স্ট্রাগল গেছে আর কি। তবে আমার একটা সুবিধা ছিল, যেহেতু আমার অনেক দিন একটা সাইড হাসল ছিল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আমার এই কর্পোরেট জগতে একটা পার্সোনাল ব্র্যান্ডিং যেটাকে বলে, সেই পার্সোনাল ব্র্যান্ডটা আমার ছিল। যেহেতু আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ছিলাম, সেখানে আমি নানান পজিশনে কাজ করেছি। একসময় আমি কোর সেলসে কাজ করেছি 8 বছর। বাংলাদেশের যে দুটো তখনকার যুগে যে
সো কল্ড 5-স্টার হোটেল দুটো ছিল, প্যান প্যাসিফিক সোনাগা হোটেল এবং ঢাকা শেরাটন হোটেল, এখন যেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এই 2 হোটেলেরই কিন্তু আমি সেলস ম্যানেজার ছিলাম একসময়। আবার আমি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছি, ট্রেনিং ম্যানেজারও ছিলাম। তো যার জন্য আমার একটা যে পার্সোনাল ব্র্যান্ডিং সেটা আমার ছিল। প্লাস আমি যে ওয়েস্টিন হোটেল যেটা, সে হোটেলে একদম প্রি ওপেনিং থেকে আমি কাজ করেছি সেখানে, এবং পরবর্তীকালে আমি ওয়েস্টিন হোটেলের ওনিং কোম্পানিতে আমি জব করেছি, ওনিং কোম্পানির যে ডিরেক্টর হিসেবে কাজ করেছি, এবং ওয়েস্টিন হোটেলে আমি ওনার্স রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছি। তার মানে ওই ওয়েস্টিন হোটেলটা আমার মানে তত্ত্বাবধানে ছিল দীর্ঘদিন। তো যার জন্য আমার যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং, লোকজনের সঙ্গে চেনা জানাটা ছিল আর কি পার্সোনাল লেভেলে। প্রফেশনাল লাইফে পার্সোনাল লেভেলে অনেকের সাথেই যোগাযোগ ছিল, যার জন্য আমার ওইভাবে যে একটা ব্র্যান্ডিংয়ের যে একটা বিষয় সেটা তখন আমার করতে হয়নি। আমাকে লোকজন চিনতো আর কি অ্যাজ এ মানে ট্রেনার বা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল কোচ, এই হিসাবে লোকজন চিনতো, কারণ আমি ওই ইন্ডাস্ট্রিতে ওই কাজটা করতাম। তার মানে যদি আমরা ধরি তাহলে আপনাকে অতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়নি যতটা যারা কম ব্র্যান্ড মানে তাদের ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে পারছে মানে পারে নাই তাদের মানে তাদের সাথে যদি কম্পেয়ার করি। আমি এখানে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যারা নতুন এখন এরকম একটা ট্রানজিশনে আছেন, তারা অনেকে হয়তো ফেল করছেন, খুব বিমর্ষ হয়ে যাচ্ছেন, অথবা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, তাদের উদ্দেশ্যে আপনি কি? আমি অনেকেই দেখেছি, অনেকের যখন হয়তো টেম্পোরারিলি কখনো হয়তো সে জবলেস হয়েছে কোনো কারণে, তখন দেখছি তারা আবার একটু ট্রেনিংয়ে দাঁড়িয়ে গেছে, একটু ভালো কথা বলতে পারেন বা তার হয়তো নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, ট্রেনিংয়ে দাঁড়িয়ে গেছেন। আবার কিছুদিন পরে আবার একটু জব পেলো, আবার এটা বাদ দিয়ে আবার উনি ট্রেনিং বাদ দিয়ে আবার উনি জবে ফিরে গেছেন। তাহলে এই যে 14 সালের পর থেকে এই আপনি যে জার্নিতে আছেন, এর মধ্যে আর এরকম কি একবারও মনে হয়েছিল যে না না আমি পারছি না, আমি আবার জবে ফিরে যাই? না, আমার সেটা মনে হয় নাই। কারণ হচ্ছে আমি খুব ডিটারমাইন্ড ছিলাম, আমার অনেক জবের অফারও ছিল। আমি আগে যেখানে জব করতাম তারাও আমাকে অনেকভাবে ডেকেছে, কিন্তু আমি আর জবে ফেরত যাই নাই। এবং পরিবার থেকেও আমাকে বলেছে তুমি জব করো। যখন একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা হার্ডলের মধ্যে যাচ্ছিলাম, তখন অনেক সময় বলেছে, কোভিডের সময় বিশেষ করে, তখন তো একদম টোটালি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, হ্যাঁ সবকিছু। তো যাই হোক, আমি কখনো আর জবে ফেরত যাইনি, কারণ আমি সবসময় মনে করেছি আমি একজন এন্টারপ্রেনিউর হিসেবে, সেলফ এমপ্লয়েড একজন মানুষ হিসেবে আমি কাজ করব। আমি এখন সেটাই করছি। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করি, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে ধরেন আপনি এখন সাপোজ মাসে এখন আয় করছেন 10 লাখ টাকা। যদি এমন হয় একটা জবের আপনার অফার আসে যে আপনি সিনিয়র হয়েছেন, আমার এখানে ফুল টাইম দেন, অ্যাজ কনসালটেন্ট হোক বা সিইও হোক, আমি আপনাকে 20 লাখ টাকা স্যালারি দেবো, আপনি কি করবেন? আমি আসলে যাব না, কারণ আমি যখন ফ্রিডমটা এনজয় করছি, একটা জবে কিন্তু সেই ফ্রিডমটা নেই। তো শুধু কি ফ্রিডমের জন্য? একটা ফ্রিডম, এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু আমি সেটা স্যাক্রিফাইস করব, কারণ হচ্ছে আমি পার্সোনালি যে ফ্রিডমটা এনজয় করছি সেটা একটা জবে গেলে এই ফ্রিডমটা এনজয় করতে পারবো না। আর আমার এই জন্য আর কোনো জব করার ইচ্ছা এই মুহূর্তে নাই। আমি মানুষকে খুব এনকারেজ করি টু বি এন্টারপ্রেনিউর এবং be your own boss. I'm my own boss, you are your own boss. Yes. So it is kind of, এই ফিলিংটা আসলে টাকা দিয়ে আসলে কেনা যাবে না, you cannot buy. তবে হ্যাঁ, কেউ যদি আমাকে পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে আমাকে এনগেজ করে, I always do it. আমি এখনো করি। আমার মনে হয় এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই টাকা আপনাকে টানে না, আরেকটা কারণও মনে হয় আমি অনুমান করতে পারি, সেটা হচ্ছে ইউ হ্যাভ আ পারপাস ইন ইউর লাইফ। আপনি একটা পারপাস সেট করে নিয়েছেন যে ইউ উইল এডুকেট সো মেনি পিপল ইন দ্য কর্পোরেট সেক্টর অর ইন দ্য হোল কান্ট্রি। তাদের মানসিক শারীরিক ওয়েলনেস আপনি কাজ করছেন, তো সেগুলোর অ্যালাইনমেন্ট তখন আবার অন্যদিকে চলে যাবে, সেটাও একটা বিষয় আমার মনে হয় যেটা। তো আসলো ওয়েলনেসের বিষয়, আপনি ওয়েলনেস নিয়ে অনেকদিন কাজ করছেন, মেটামাইন্ড নিয়ে অনেকদিন কাজ করছেন, যদি মেটামাইন্ড সম্পর্কে একটু বলতেন আমাদের। আমি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, বিভিন্ন কোম্পানির সাথে যখন কাজ করি, আমার যে ব্র্যান্ড সেটা হচ্ছে কর্পোরেট কোচ। এই নামেই আমার ট্রেড লাইসেন্স, এই নামেই আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই নামেই আমার সবকিছু লিগ্যাল পেপারস। আমি কর্পোরেটে যখন কাজ করি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ কর্পোরেটের যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, তাদের যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়গুলো থাকে, এইগুলো কাজ করার জন্য আমি কর্পোরেট কোচ ব্র্যান্ডটা ইউজ করি। কিন্তু আমি দেখলাম যে বিশাল একটা অংশ তারা আসলে জনগোষ্ঠীর বা তরুণ জনগোষ্ঠীর বা সার্বিকভাবেই একটা বিশাল জনগোষ্ঠী এই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের আওতার মধ্যে নেই, তাদের এই অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস এগুলো নেই আর কি। তো সেই জন্য আমি আরেকটা ব্র্যান্ড তৈরি করেছি, সেটাই হচ্ছে মেটা মাইন্ড। এটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ আমি মনে করি পার্সোনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট দে গো হ্যান্ড ইন হ্যান্ড। তারা মানে একে
অন্যের একটা সম্পূরক। একজন মানুষ যদি পার্সোনালি ডেভেলপড হয় নানান বিষয়ে, সেই প্রফেশনালিও সে অনেক ডেভেলপড হবে। এটা হচ্ছে গিয়ে সিম্পল ইকুয়েশন। সেই ইকুয়েশন থেকে আমি এই মেটামাইন্ড ব্র্যান্ড নিয়ে এখন কাজ করছি। এখানে এই মেটামাইন্ডে আমাদের 6টা প্রিন্সিপলস এখানে রয়েছে। তার মধ্যে নাম্বার 1 প্রিন্সিপল হচ্ছে ওয়েলনেস, যে কোয়েশ্চেন আপনি এখন করেছেন। অর্থাৎ আমাদের যদি ওয়েলনেসটা যদি আমরা এনশিওর না করতে পারি, হোলিস্টিক ওয়েলনেস, নট অনলি ফিজিক্যাল ওয়েলনেস, সার্বিকভাবে যদি আমাদের যে সুস্থতা, এই সুস্থতাকে যদি আমি এনশিওর না করতে পারি, তাহলে আমি আসলে প্রফেশনালি কখনো ভালো করব না। আমার লাইফটাই অনেকটা। কিন্তু অনেক ক্ষেত্রে আমি একটু থামালাম আপনাকে, যে দেখবেন যে অনেক কর্পোরেটের লোকজনও, আমি অনেকের সাথে কাজ করার আমারও সৌভাগ্য হয়েছে আপনার মতোই, তো দেখেছি তাদের মধ্যে একটা বিষয় আছে যে না, পরিবারে একজন একরকম, ব্যক্তিগত জীবনে একরকম, কিন্তু অফিসে সে ভালো করবে, এরকম একটা এক্সপেকটেশন থাকে। হাউ ডু থিঙ্ক অ্যাবাউট এটা? তাদের বিষয়, তারা যদি সেভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে আসলে কি পারে, হয়তো পারে, সেজন্যই তারা ওরকম করে আর কি। কিন্তু এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে না। এটাকে বলে ইনসাইড আউট। অর্থাৎ আমি যে ব্যক্তি, আমার কোরে যেরকম, আমি সেরকমই থাকবো। আমি পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমার যে কর্মজীবন, এই সব জীবনেই আমার যদি একটা প্রিন্সিপাল সেন্টার্ড হই, আমি এই প্রিন্সিপাল সেন্টার্ডনেস যদি আমার মধ্যে থাকে, সব জায়গায় একইভাবে আমি নিজেকে পরিচালিত করবো আর কি। সেই জন্য তখন তাকে স্ট্রাগল করতে হয় না। একজন মানুষ যদি প্রিন্সিপাল সেন্টার্ড হয়, তখন আর তাকে আলাদা করে অভিনয় করতে হয় না। যেমন প্রিন্সিপালের মধ্যে কি কি প্রিন্সিপালের কথা আপনি একটু ক্লিয়ার করে বলবেন? প্রিন্সিপাল মানে হচ্ছে যে আপনি কি ধরনের স্ট্যান্ডার্ড আপনি সেট করলেন, অর্থাৎ আপনার কোর ভ্যালুসগুলো সেট করলেন। তো সেটা এক একজনের একরকম মানে কোর ভ্যালুস থাকবে। সেটা ধরেন হেলথের ক্ষেত্রে একটা কোর ভ্যালুস হতে পারে, আপনার ওয়েলথের ক্ষেত্রে হতে পারে, আপনার সামাজিক রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, আপনার মানে ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক রিলেটেড হতে পারে, ফ্যামিলি রিলেটেড হতে পারে। মানে সে তার একটা বেঞ্চমার্ক ঠিক করে নেবে। এক্স্যাক্টলি। যেমন আমি এই মেটা মাইন্ড, যে মেটা ওয়েলনেস একটা আছে, মেটা ওয়েলনেসের একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি। সেখানে 6 ডাইমেনশনস অফ ওয়েলনেস বলেছি সেখানে। তো 6 ডাইমেনশনস এর মধ্যে নাম্বার 1 হচ্ছে পার্সোনাল ওয়েলনেস, এবং নাম্বার 2 হচ্ছে ফ্যামিলিয়াল ওয়েলনেস, আর নাম্বার 3 হচ্ছে অকুপেশনাল ওয়েলনেস, নাম্বার 4 হচ্ছে ফাইন্যান্সিয়াল ওয়েলনেস, নাম্বার 5 হচ্ছে সোশ্যাল ওয়েলনেস, এবং নাম্বার 6 হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েলনেস। তার মানে আপনি মানে সবগুলো কভার করেছেন, জীবনের সবগুলো অ্যাসপেক্টকে ছয়টা যে মানে অ্যাসপেক্ট বা ওয়েলনেসের যে ডোমেইন বা ডাইমেনশন, এর মধ্যে কভার করা হয়েছে। এবং পার্সোনাল ওয়েলনেসের মধ্যে আবার 4টা সাব ডাইমেনশনস ওখানে আমি অ্যাড করেছি। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল ওয়েলনেস, নাম্বার 2 হচ্ছে সেরিব্রাল ওয়েলনেস। কিছু ওয়ার্ড আমি কয়েন করেছি কারণ অনেক সময় মানুষের বোঝানোর সুবিধা দরকারও আছে। সো সেরিব্রাল ওয়েলনেস, নাম্বার 3 হচ্ছে ইমোশনাল ওয়েলনেস, এবং নাম্বার 4 হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলনেস। এই 4টা যদি ওয়েলনেস একজন মানুষ এনশিওর করতে পারে, সে পার্সোনালি সে ভালো থাকবে। এবং অন্যগুলো খুব প্রয়োজন। তার ফ্যামিলির সবাইকে ভালো থাকতে হবে, তার একটা সুন্দর কর্ম থাকবে বা কাজ থাকবে, অকুপেশনাল ওয়েলনেস তাকে এনশিওর করতে হবে, এবং তার ফাইন্যান্সিয়াল ওয়েলনেস, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আপনি কাজ করছেন, এই ফাইন্যান্সিয়াল ওয়েলনেসটাকে এনশিওর করতে হবে। কারণ একটা যদি আপনি টেক আউট করেন যে আপনার হয়তো অনেক ভালো স্বাস্থ্য, কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনি অনেক উইক, তাহলে কিন্তু সার্বিকভাবে আপনি ভালো থাকবেন না। তার মানে আমি যেটা বুঝছি যে একজন মানুষ যদি তার পৃথিবীতে সার্বিক প্রশান্তি, শান্তি আমরা যা বলি, সেটাকে এনশিওর করতে চায়, তাহলে এই যে মানে ডোমেইনস অফ ওয়েলনেস যেটা আপনি বললেন, এগুলোর প্রত্যেকটার দিকে তাদেরকে ফোকাস করতে হবে, যাতে করে একটা ব্যালেন্স করতে পারে। এটা জীবনের একটা ব্যালেন্স স্কোর কার্ড বলা যেতে পারে আর কি, যে আমি একদিকে আমি খুবই ভালো, আর একদিকে দেখা গেল যে আমি খুবই দুর্বল। আচ্ছা যিশুদা, আমি আপনার মানে সম্প্রতি আপনার একটা কোর্সে আমি এনরোল করেছিলাম, আমি পার্টিসিপেট করেছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি দেয়ার। তো আমি আপনার কাছে যে আমার একটা প্রশ্ন, ধরেন আপনি যে ওয়েলনেস গুলোর কথা বলছেন, আপনার জীবনে এগুলোর বাস্তবায়ন মানে আপনি কিভাবে মানে কদ্দূর করতে পেরেছেন বলে আপনার মনে হয়? আমি সেলফ অ্যাওয়্যার। অনেক লোকজন আছে যে তারা আসলে অ্যাওয়ারনেসই নাই আর কি। আমি যে বিষয়গুলো নিয়ে আমি মানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে বা আমি কাজ করি, সবগুলোতে যে আমি খুবই হাইলি কম্পিটেন্ট বা আমি যে সবকিছুই খুবই পাকা, এরকম কিছু না। একজন মানুষের কম্পিটেন্স কখনো হাই লেভেলে থাকে, কখনো লো লেভেলে চলে যায়। আপনি প্র্যাকটিস করলে সেটা হাই লেভেলে যাবে, প্র্যাকটিস না করলে সেটা লো লেভেলে চলে যাবে। সো আমার মধ্যে অনেক মানে ভার্চুস যেরকম আছে, অনেক ভাইস আছে, অনেক কম্পিটেন্স যেরকম আছে, আবার অনেক ইনকম্পিটেন্সিও
আমার মধ্যে আছে, বাট আই এম অ্যাওয়্যার আমি সেলফ অ্যাসেসমেন্টটা খুব সুন্দর করে করতে পারি। একজন মানুষ যদি সেলফ অ্যাসেসমেন্ট সুন্দর করে করতে পারে, তখন যেখানে তার ল্যাকিংটা রয়েছে সে তখন সেখানে ডেভেলপ করতে পারবে। যারা শুনছেন, আমি একটা কথা বলি, দাদা যে কথা বললেন যে নিজে অ্যাওয়্যার থেকে নিজের দোষ ত্রুটিগুলো দেখতে পারা, নিজেকে ইভ্যালুয়েট করতে পারা, এটা কিন্তু সবচেয়ে দুনিয়ার কঠিনতম কাজের একটা বলে আমি মনে করি। কারণ আমরা অন্যের দোষ দেখি, অন্যের মানে ইনকম্পিটেন্সগুলো দেখি বা অন্যের খারাপ দিকগুলো দেখি, কিন্তু নিজের দিকে আমরা ফোকাস করতে পারি না। তো এই দিকে যদি আমরা ফোকাস করতে পারি, তখনই আমাদের প্রকৃত উন্নয়নটা শুরু হয় বলে আমার মনে হয়। আমরা আপনিও সেটাই বলতে চাই। জি জি, অবশ্যই। অর্থাৎ আপনি যে সবসময় সব ক্ষেত্রেই একদম টপ লেভেলে থাকবেন, নট নেসেসারিলি, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আমি এই লেভেলে আছি এই মুহূর্তে, ইফ ইউ হ্যাভ দি ডেভেলপমেন্ট অপরচুনিটি, দেন ইউ ক্যান ট্রাই টু ডেভেলপ। মানে মজার ব্যাপার হচ্ছে, আমার বস আমাকে একবার একটা কথা বলেছিলেন, আমার এখন হঠাৎ করে মনে হলো। উনি বলছিলেন যে সাইফুল, তুমি যে উপদেশগুলো অন্যদের দাও, ওই উপদেশগুলো নিজে মেনে চলো। হোয়াট ডু ইউ থিংক? উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুবই ভালো, কারণ একজনকে আমি উপদেশ দিলাম, আমি নিজেই মানলাম না, তাহলে তো যেটাকে বলে লিড বাই এক্সাম্পল, তাহলে তো মানুষ আমার কথা শুনবে না, তাই না? আমি যদি একজনকে, কিন্তু এটা তো সত্যি কথা যে আমরা সারাদিন এত বেশি কথা বলি, অনেক কথা বলি, কিন্তু সব কথা হয়তো মানে 100% নিজে মেনে চলতে পারি না। এটা হয় 100% তো মানা কখনোই সম্ভব না। হয়তো আপনি একটা সার্টেন একটা বেঞ্চ মার্কিং করলেন আপনি, যে আমি যদি, একটু আগে কথা হচ্ছিল আপনার সাথে অফ দি রেকর্ড অ্যাবাউট পারফেকশন অ্যান্ড এক্সেলেন্সের বিষয়ে। তো পারফেকশন জিনিসটা আসলে কখনোই সম্ভব হয় না। বাই দি টাইম ইউ অ্যাচিভ পারফেকশন, so many variables are changed, so তখন আর আপনি পারফেক্ট থাকছেন না। তবে এক্সেলেন্সকে যদি আমরা মানে টার্গেট করি, যে আমি একটা বেঞ্চমার্ক করলাম 90% আমি অ্যাচিভ করবো, ওই 90% অ্যাচিভ করলে আমি মনে করবো যে আমি আসলে এই বিষয়টাতে সাকসেস পেয়েছি। ইলন মাস্কের একটা কথা মনে পড়লো, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। উনি একটা কথা বলছেন যে, বলে যে আমি যদি খুব প্রস্তুত হয়ে কাজ শুরু করতে চাইতাম, তাহলে আজকে স্পেসএক্স করতে পারতাম না। পুরা পারফেক্ট হয়ে কাজ শুরু করবেন, পুরা প্রিপেয়ার্ড হয়ে শুরু করবেন, মুড ভালো হলে শুরু করবেন, ওই রকম পরিস্থিতি জীবনে কখনো আসে না। রাদার শুরু করা উচিত যে অবস্থা আছে, ইউ স্টার্টেড, আস্তে আস্তে তুমি ইন্সপায়ার্ড হও, আস্তে আস্তে দক্ষ হও, গুছিয়ে নাও, কাজ করতে থাকো, জাস্ট ডু ইট। আমার কথাটা খুব ভালো লাগে। খুবই ভালো। মানুষের ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে গিয়ে একটা জায়গায় পৌঁছে যায় অনেক সময়। আবার অনেকে আছে, নট দ্যাট এটাই মানে ফর্মুলা, অনেকে আছে তারা ভালো করে প্ল্যানিংটা করে নেয়, তারপরে সে কাজটা করে, এবং প্ল্যানিংটা অনেকটা মানে ফ্লেক্সিবল থাকে। যদি সামনে কোনো হার্ডল আসে, প্ল্যানিংটা চেঞ্জ করা যেতে পারে। তবে একটা ফ্রেমওয়ার্ক থাকাই আসলে ভালো। যদি একটা ফ্রেমওয়ার্ক থাকে, উই ক্যান ডেভেলপ অন দি বেসিস অফ দি ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক ইম্পর্টেন্ট না, কিন্তু এই কথাটা এই জন্য আসলো, অনেকে আছে যে মুড ভালো লাগছে না, বা পরিকল্পনা মানে অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে না, এই জন্য দিনের পর দিন, বছর পর বছর কেটে যাচ্ছে, বাট দে ক্যানট স্টার্ট। তাদের জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আমাদের যেহেতু কর্পোরেটে আপনি বেশ পরিচিত মানুষ, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের এখানে মার্কেট যদি বলি, বাজার, এটার সম্ভাবনা আপনি কেমন দেখেন? কারণ এখনো তো খুব সেই অফুটন্ত কুড়ি অবস্থায় একটু আগে বলছিলাম, তো সম্ভাবনা বিপুল। সম্ভাবনা তো অনেক আছে, কারণ হচ্ছে অনেক মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওস, অর্গানাইজেশনের তো কোনো অভাব নেই। অনেক অর্গানাইজেশন আছে, সেখানে অনেক জনশক্তি আছে, তারা কাজ করে। যত দক্ষ জনশক্তি যত থাকবে, তাদের প্রোডাক্টিভিটিও বাড়বে। সো সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা। কেন আমি সম্ভাবনাটা আরো বেশি করে দেখছি, কারণ আমিও যেহেতু ব্যাংকে কাজ করেছি লম্বা সময়, আর সরকারের সাথে মানে ইউএনডিপির মাধ্যমে কিছু কাজ করা হলো, তো দেখেছি যে প্রোডাক্টিভিটি নিয়ে খুব বেশি কেউ মানে সচেতন নয়, যে কতটা কাজ করলো অতটা সচেতন নয়, কিন্তু সময় গেল এ ব্যাপারে সবাই সচেতন, যে সময় কতটুকু গেল, ঘড়ি দেখা দেখি। তার মানে এটার মূল কারণ মনে হয় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টকে আমরা ওইভাবে গুরুত্ব দিচ্ছি না, যে আমাদের যে মোর প্রোডাক্টিভ হওয়া দরকার সেটা বোধহয় আমরা করতে পারছি না। ফলে গভর্নমেন্ট সেক্টর বলেন, প্রাইভেট সেক্টর বলেন, সব জায়গায় ইনএফিসিয়েন্সি এবং লেস প্রোডাক্টিভিটি, এই দুটো জিনিস খুব সামনে চলে এসছে। তবে আমি আশাবাদী যে সবাই এ বিষয়ে সচেতন হবে, এবং প্রোডাক্টিভিটির দিকে সবাই ফোকাস করবে, এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে ফোকাস করবে। আচ্ছা, এক ভদ্রলোক, এক ওনার, আমি নাম না বলি, উনি আমাকে বলছিলেন যে দেখেন, আমি যে এত সব কর্পোরেট ট্রেনার দিয়ে টাকা পয়সা খরচ করে ট্রেনিং করাবো, ওরা তো কয়েকদিন পরে থাকবে না। আপনার কি ধারণা, এটা কি মানে? এটা তো আর একটা চিন্তা ভাবনা, সে হয়তো, কিন্তু যে ব্যক্তি বা যে দল, টিম এখন এই মুহূর্তে কাজ করছে তার প্রতিষ্ঠানে, তারা কিন্তু আন্ডার পারফর্ম করছে। উনি যদি ট্রেনিংয়ের যে টাকাটা, উনি যে ভ্যালুটা মনে করছেন যে খুবই ভ্যালুলেস হয়ে গেল, তারা যে
যে আন্ডার পারফরমেন্স যেটা তাদের সেটা যদি ভ্যালুয়েশন করে ইকুয়েশনে ওই ট্রেনিং এর টাকা কিছুই না। ওনারা যতদিন থাকবে ততদিন যে পারফরমেন্সটা করবে তাই না, সেটার ভ্যালুটা অনেক বেশি। মানে যখন তারা when they will be more trained they will be able to contribute more to the organization. এক্স্যাক্টলি, এটাই সবচেয়ে বড় জিনিস, এটা সত্যি। ওনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক নাই। অধিকাংশ ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং অনেকের আমি এটা দেখেছি বলে আপনার সাথে শেয়ার করলাম। এবং অনেক সময় আমি এরকমও শুনেছি যে একজন ওনার বা খুব হাই লেভেলের আর কি, তারা বলেছে আই হ্যাভ নো প্রবলেম, তারা আমার এখানে এসে যদি তারা ট্রেন্ড হয়, ওয়েল ট্রেন্ড হয়, তারা যদি অন্য প্রতিষ্ঠানে চলে যায়, আমি যদি তাদেরকে এফোর্ড করতে না পারি, অন্য প্রতিষ্ঠানে যখন যাবে তখন তারা জানবে যে ওখান থেকে আমার বেসিকটা হয়েছিল, ওখান থেকে আমি শিখেছি, তারা আমার কোম্পানি সম্পর্কে আরো ভালো কথা বলবে। এবং সেই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিও বাংলাদেশে আছে। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি। ট্রেনিং এর বিষয়ে বা ডেভেলপমেন্টের বিষয়ে তাদের পজিটিভ অ্যাটিটিউড আছে। রাইট। আচ্ছা, আপনি সেলসে অনেকদিন কাজ করেছেন, জি, মানে লম্বা সময় ধরে হসপিটালিটিতে আপনি সেলের সাথে জড়িত ছিলেন এবং সেলস ট্রেনার হিসেবে আপনি লম্বা সময় ধরে কাজ করছেন। আমি যেটা পার্সোনালি মনে করি যে কোনো প্রোডাক্ট বানানোর আগে চিন্তা করা দরকার যে এটা আমি সেল করবো কিভাবে। কারণ ধরুন ইভেন আমি যখন বই লিখি তখনও আমার চিন্তা থাকে যে এই বইটা আসলে কাদের উদ্দেশ্য করে লিখছি, আমি কেন লিখছি, কারণ এটা আমি সেল করতে পারবো। তো সেলসম্যানদের আমি যদি বলি যে বেসিক ট্রেডস, একজন ভালো সেলস পারসন হতে হলে তার কি কি বেসিক ট্রেডস থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা দেখেন, আমি যে সেলসে জব করেছি এটা কিন্তু আমি খুব সচেতনভাবে যে সেলসে জব করেছি ওরকম কিছু না। আমি বলবো যে আমি জাস্ট একটু অ্যাক্সিডেন্টালি সেলসে জব শুরু করেছি। আমি হোটেল ম্যানেজমেন্টে আমি ট্রেন্ড, বিভিন্ন হোটেলের বিভিন্ন স্কিলে আমি ট্রেন্ড ফ্রম জাপান। তো আমি যেহেতু ওই জাপানিজ ভাষাটা জানতাম আর কি তখন, যখন আমি আমার ফর্মাল ক্যারিয়ার শুরু করেছি ইন দি হসপিটালিটি ইন্ডাস্ট্রি, শুধুমাত্র ভাষার কারণে আমাকে জোর করে সেলসের মধ্যে দিয়ে দিল আর কি, যে তুমি জাপানিজ ভাষা বলতে পারো। উই হ্যাভ লট অফ জাপানিজ ক্লায়েন্টস, বা আমাদের কম আছে, অনেক জাপানিজ কোম্পানি আছে, এদেরকে মানে আমাদের হোটেলে নিয়ে আসার জন্য তোমার কমিউনিকেশনটা কাজে লাগাও। সো আমার সেই সময় আমি সেলস সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, অর্থাৎ কীভাবে সেল করব বা মানে কীভাবে প্রমোট করব আমার কোনো আইডিয়া ছিল না। যে একটু আগে বললেন যে আপনি যে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে ঢুকে ধীরে ধীরে আমি এগুলো শিখেছি। তো পরবর্তীকালে আমি সবকিছু আমি একটা ফ্রেমওয়ার্ক রেডি করে ফেলি এবং সেই ফ্রেমওয়ার্কটা রেডি করে আমি যা কিছু করেছি সব ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি একটা, তারপরে সেই ফ্রেমওয়ার্কটা থাকলে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। আমি সেলসের উপরেও নানা রকম ফ্রেমওয়ার্ক আমি ডেভেলপ করেছি, যেমন সেলসের প্রসেসটাকে আমি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, সিম্পল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি। তারপরে ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু বলেন না? আচ্ছা বলবো। তারপরে ধরেন সেলস পিপলদের যে ট্রেটের কথা বললেন সেটারও একটা আমি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি। তো একটা হচ্ছে প্রসেস আর হচ্ছে ট্রেড, দুটো আলাদা আলাদা। তো প্রসেসের কথা যদি বলি, সেলসের যে কোনো সেলসেরই একটা প্রসেস আছে, সেটা প্রোডাক্ট ভেদে প্রসেসটা চেঞ্জ হতে পারে। একটা ডিস্ট্রিবিউশন বেসড একটা মানে প্রোডাক্ট হতে পারে, সেটা এক ধরনের, আবার ধরেন কোনোটা হয়তো রিয়েল এস্টেট হতে পারে। এটা নির্ভর করবে প্রোডাক্টের উপরে প্রসেসটা, কিন্তু একটা মোটামুটি একটা ইউনিভার্সাল প্রসেস মানে সেলসে একটা মেনে চলা হয়। সেটা হচ্ছে কি আপনার একদম সাসপেক্টিং থেকে ক্লোজিং পর্যন্ত। তো এই প্রসেসটা মোটামুটি সব জায়গাতেই কাজে লাগে। তো আমি এই সাসপেক্টিং থেকে ক্লোজিং পর্যন্ত যে প্রসেসটা, যারা সেলসে কাজ করে তারা সবাই জানে এই সেলসের প্রসেসটা সাসপেক্টিং এর পরে প্রসপেক্টিং, তারপরে এভাবে ধীরে ধীরে একদম নেগোসিয়েশন করে ক্লোজিং পর্যন্ত গেল। তো আমি এটাকে একটা সিম্পল একটা অ্যাক্রোনিমের মধ্যে নিয়ে এসেছি। এটার নাম দিয়েছি ম্যাজিক সেলস প্রসেস। ম্যাজিক সেলস প্রসেস এটা খুব ওয়াইডলি একটা সার্কুলেটেড। আমি অনেক ম্যাজিক সেলস প্রসেসের উপর কাজ করেছি। তো ম্যাজিকের এটা একটা অ্যাক্রোনিম মানে প্রতিটি লেটারেরই একটা আলাদা মিনিং আছে। জি। সো ম্যাজিকের এম স্ট্যান্ডস ফর মাইনিং, অর্থাৎ একজন সেলসম্যানকে সবসময়, একজন মাইনার যেরকম সবসময় খুঁজতে থাকে, খনি শ্রমিক সবসময় খুঁজতে থাকে, অর্থাৎ হীরা মুক্ত অথবা স্বর্ণ কোথায় পাওয়া যাবে, তো একজন সেলসম্যানকে সবসময় সে মাইনিংটা করতে হবে, রিসার্চের মধ্যে থাকতে হবে। এই মাইনিং না করলে সে সেলসম্যান হতে পারবে না। অর্থাৎ আমার কাস্টমার কোথায় আছে আমাকে খুঁজতে হবে। এই মাইনিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাম্বার ওয়ান। এটাকে আমরা সাসপেক্টিং এর সঙ্গে তুলনা করতে পারি, সেলসের যে মানে ফর্মাল যে প্রসেসটা আমরা শিখি। এরপরে হচ্ছে ম্যাজিকের এ স্ট্যান্ডস ফর এইমিং মানে হচ্ছে গিয়ে আমি যখন বুঝলাম যে সে প্রসপেক্ট হিসেবে কোয়ালিফাই করেছে। মাইনিং করলাম অনেক, কিন্তু সবাই আমার কাস্টমার হবে না, কারণ কাস্টমার হওয়ার তো একটা কোয়ালিফিকেশন লাগবে, অর্থাৎ তার
বাইং ক্যাপাসিটি থাকতে হবে, নাম্বার ওয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ। যার বাইং ক্যাপাসিটি নেই সে আসলে আমার কাস্টমার এই মুহূর্তে না। তো বলা হয়ে থাকে 3টা কোয়ালিটি থাকতে হয়। একটা হচ্ছে বাইং ক্যাপাসিটি থাকতে হবে, এবং তার ইন্টেনশন বা উইলিংনেস থাকতে হবে, এবং তার একটা নিড থাকতে হবে। এই 3টা যদি মিলে যায় সেই তখন আমার জন্য একজন প্রসপেক্ট হলো আর কি, যেটাকে আমি বলি এইমিং। তো আমি 3টার কথা বলি না, আমি একটাই বলি যে বাইং ক্যাপাসিটি থাকলেই আমি তাকে প্রসপেক্ট মনে করব, কারণ তার উইলিংনেস এবং নিডটা জাগানোর দায়িত্ব আমার। সো এটা না থাকলেও আমি তাকে যদি কনভিন্সিং বা আমি যদি সেভাবে পারসুয়েট করতে পারি, তাহলে তার অন্য যে উইলিংনেস এবং তার মোটিভেশনটা ডেভেলপ করতে পারবো। সো A stands for aiming and G stands for gaming. এই গেমিং এর মধ্যে রিলেশনশিপ বিল্ডিং, নেগোসিয়েশন সবকিছু আছে। একজন মানুষের সঙ্গে আমি একটা ছবিটা দিয়েছি, টম অ্যান্ড জেরির একটা কার্টুন দিয়েছি ওখানে, যাতে করে একবার ধরলাম, ছাড়লাম, কথা বললাম, কিন্তু একদম ছেড়ে দিচ্ছে না কখনো, সবসময় একটা গেমিং প্রসেসের মধ্যে আছে আর কি, কানেক্টিভিটির মধ্যে। একবার যদি এইমিং আমি করতে পারি, কাউকে যদি এইম করলাম, তাহলে একজন সেলসম্যান সে কখনো তাকে ছাড়বে না, সবসময় গেমিং প্রসেসের মধ্যে থাকবে আর কি। তো যখন গেমিং করতে করতে রিলেশনশিপটা এতই স্ট্রং হয়ে গেল, এরপরে হচ্ছে গিয়ে আপনার I stands for intoxicating. ইনটক্সিকেশন কথাটা খারাপ, সাথে মদ খেয়ে মাতাল হয়ে যায় তখন তাকে ইনটক্সিকেশন বলে, যে ইনটক্সিকেটেড হয়ে গেছে, মদ খেয়ে যখন মাতাল হয়ে যায়। কিন্তু এটাকে আমরা পজিটিভ কনোটেশন হিসেবে ব্যবহার করছি, যে একজন মানুষ এতই অনুরক্ত হয়ে গেল আমার প্রতি যে তখন সে অন্য কাউকে আর চিনছে না। যখন আমি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আমি সেল করছি, তখন সে ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা যদি তার প্রয়োজন হয় এবং প্রয়োজনীয়তাও আমি তাকে জাগিয়েছি, সে তখন আমাকেই চিন্তা করবে, ওই পর্যায়ে যাবে, মানে রিলেশনশিপটা এই পর্যায়ে গেল। সেটা হচ্ছে ইনটক্সিকেশন। এই ইনটক্সিকেটিং এর পরে হচ্ছে ফাইনালি ওই পর্যন্ত যদি হয়ে যায়, তারপরে হচ্ছে কি আপনার ক্যাচিং, which is closing sales. Right. So ম্যাজিক কথা যদি একজন মনে রাখে, একজন সেলসম্যান, সে যাই সেল করুক, হেলিকপ্টার সেল করুক, আর সে একটা সিম্পল একটা চাটনি বিক্রি করুক, সে পুরো প্রসেসটা পেয়ে যাবে, যেটা নাকি অনেক বড়। এটা আমার একটা দায়িত্বই হচ্ছে, শুধু যে এই ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি তা না, আমি অসংখ্য ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি, অ্যাক্রোনিম ডেভেলপ করেছি। আমার অ্যাজ এ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল আমার দায়িত্ব হচ্ছে যে কঠিন বিষয়কে সহজভাবে তুলে ধরা। হ্যাঁ। আচ্ছা, আপনি দাদা ওয়েলনেস নিয়ে কাজ করছেন এখন, বর্তমান সময়ে আমি একজন কনসালটেন্ট হিসেবে দেখছি ইয়াং ছেলে মেয়েরা, বিশেষ করে ওই যে যাদের আমরা জেনজি বলছি, তাদের মধ্যে অনেকেই দেখছি যে যেমন অ্যাডিকশনে জড়িয়ে পড়েছে, বাবা মায়ের কথা শুনছে না, তারপরে বা তারা তাদের মতো করে চিন্তা করবে, এটাই স্বাভাবিক, টেকনোলজিক্যাল একটা, তারা একেবারে ডিজিটাল যুগের, আমরা অ্যানালগ প্লাস ডিজিটাল যুগের। তো এদের মধ্যে একটা হতাশা, বিষণ্ণতা এগুলো আছে, এবং বাবা মাদের বিশেষ করে এদের ব্যাপারে খুব উদ্বেগ উৎকণ্ঠা আছে। এদের ব্যাপারে আমি প্যারেন্টিং এর কথা আপনাকে আমি প্রশ্ন করছি না, এদের সেলফ ডেভেলপমেন্টের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা, হাউ দে উইল প্রিপেয়ার দেমসেলভস? এটা আসলে তারা তো ধরেন অনেকটা তার গাইডেড হতে হবে, যেহেতু যারা ছোট তাদেরকে তো মানে অনেক সময় সেলফ গাইডেড তারা হতে পারে না। অতএব এখানে যে প্যারেন্টিংয়ের কথা বললেন, প্যারেন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা যে স্কুলে যাচ্ছে বা যে ইনস্টিটিউটে যাচ্ছে সেখানেও এই বিষয়গুলোর চর্চা হতে হবে, তাহলে তারা একটা মানে প্রসেসের মধ্যে থাকবে। এখানে ধরেন যে অ্যাডাল্ট লার্নিং যেটাকে বলে, সেই অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল বা অ্যান্ড্রাগজি এখানে সেভাবে কাজে লাগবে না। তাদের জন্য যেটাকে বলে পেডাগজি, অর্থাৎ যেটা আপনার বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য অথবা কিশোরদের জন্য, তাদের জন্য যে প্রযোজ্য মেথোডোলজি সেটাই অ্যাপ্লাই করতে হবে। ইট স্টার্টস ফ্রম হোম। এটা বাসার কালচার তাকে ডেভেলপ করবে, এবং তারপর সে যে ইনস্টিটিউটে যাচ্ছে সেই ইনস্টিটিউটের কালচার ডেভেলপ করবে। তো ইনস্টিটিউটগুলোতে এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাদের থাকা উচিত, যাতে করে এই সমস্ত তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। ইট হ্যাজ বিন এ চ্যালেঞ্জ এখন আমাদের সোসাইটির জন্য। কারণ হচ্ছে দেখেন, বাসায় যখন একটা খুব বাচ্চা ছেলে মেয়ে, সে হয়তো মোবাইল তার অ্যাক্সেসে নাই, তবুও দেখুন বাবা মায়েরটা সে চায়। একটু বড় হয়ে গেলে যখন তাকে ফোনটা দেওয়া হচ্ছে, তখন সে কিন্তু আর শুধু বাসায় থাকছে বটে, কিন্তু সে কিন্তু বাসায় থাকছে না, সে চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ড ট্যুর করছে থ্রু দ্যাট মোবাইল ফোন। ফলে দেখেন আমাদের ছোটবেলায় তো এরকম কোনো গ্যাজেট আমরা পাইনি, আমরা শুধু বাপ মা যা বলেছে সে পথেই হাঁটছি। ওরা যদি একটা মেডিসিনের নাম আপনি বলেন, ওরা সাথে সাথে গুগল করবে যে আসলে মেডিসিনটা ঠিক আছে কিনা, বা যে কোনো একটা ইস্যু তারা কিন্তু দে জাস্ট গুগল ইট। মানে এখন তারা মানে একটা ডিফারেন্ট একটা অ্যাসপেক্টে ইনফরমেশন হাইওয়েতে বসবাস করছে। ফলে এখানে মনে হয় আমাদের একটু রাষ্ট্রের ভাবার ব্যাপার আছে যে তাদেরকে কিভাবে কি করবে। যা হোক,
তো এটা একদিক থেকে ভালো, আমি বলবো যে তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং অনেক বেশি ইনফরমেটিভ, নলেজেবল হচ্ছে। এটা হচ্ছে প্রোজ। কিন্তু যাদের কন্ট্রোল করা যাচ্ছে না বলছে, যেসব ছেলে মেয়ে ডিরেলড হয়ে যাচ্ছে, তারা মারাত্মকভাবে অন্যদিকে প্রভাবিত হচ্ছে। যে কোনো একটা টুল যদি থাকে, যে কোনো একটা টুল, সেটা একটা চাকু বা ছুরি হতে পারে, তাই না, একটা নাইফ। তো এটা কিন্তু আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। আপনি এটা দিয়ে, সেই নাইফটা দিয়ে আপনি সুন্দর একটা মানে ফ্রুট কার্ভিং করতে পারেন, একটা ফ্রুট কেটে খেতে পারেন, আবার হয়তো মানুষকে মেরে ফেলতে। সো টুল আছে, আমাদের ইন্টারনেট আছে এখন এই মুহূর্তে। উই আর লিভিং ইন দি এরা অফ এআই। টুলগুলো আছে, টুলগুলোকে যদি ভালো মতো ব্যবহার করা হয় এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে ভালো ফল আমরা পাবো। আর যদি এগুলোকে মানে অন্যভাবে ব্যবহার করি আর কি, তাহলে তো ভালো ফল পাবো না। আচ্ছা, এআই এর কথা আপনি বললেন, ফলে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসলো। সেটা হচ্ছে যে যেহেতু আপনি কর্পোরেট কাজ করছেন এবং নিজে প্রচুর স্টাডি করেন, এআই অনেকের সন্দেহ যে এআই প্রচুর চাকরির বাজার শেষ করে দিবে, মানে অনেক আনএমপ্লয়মেন্ট তৈরি হবে। আপনার কোনো পার্সোনাল ভাবনা আছে এটা নিয়ে? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস? অফকোর্স, এআই যেহেতু আগে যে সমস্ত ট্রেডিশনাল যে কোনো টেকনোলজি যখনই আসুক, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে ওল্ড জব যেগুলো থাকে আর কি, ওল্ড অকুপেশনস, সেগুলো ধীরে ধীরে অবসলিট হয়ে যায়, নতুন জব তৈরি হয়। টেকনোলজির নিয়মই সেটা, মানে পরিবর্তনের এটাই নিয়ম। এক সময় মানুষের টাইপরাইটারে টাইপ করতো, তো টাইপিস্ট ছিল, তো যখন আবার পিসি আসলো তখন তো টাইপিস্টের জবটা অবসলিট হয়ে গেল। এখন সে যদি নিজেকে ডেভেলপ করে, নিজে পিসি অপারেটিংটা শিখে যায়, তখনকার যুগে বলছি, তখন তো সে অবসলিট হবে না, তখন প্রযুক্তির সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে হবে। এআইও একটা টুল। যারা শুনছেন, আমি আপনাদেরকে বলছি দাদার কথার সূত্র ধরেই, সেটা হচ্ছে এআই নতুন একটা টুল, বাট এখানে আমি আরেকটু মানে অ্যাড করতে চাই, এআই ইজ নট এ টুল অনলি, ইট ইজ অ্যান এজেন্ট অ্যাকচুয়ালি। কারণ এআই কিন্তু নিজে ভাবতে পারে, এআই নিজে তৈরি করতে পারে, এআই নিজে ডিসিশন নিতে পারে, এবং এআই এখন মানে যে কোনো এআই একজন মানুষের চাইতে অনেক বেশি পাওয়ারফুল অলরেডি হয়ে গেছে, আর ইট উইল বি মোর পাওয়ারফুল ইন ফিউচার। তো যদি আমরা যারা আছি নিজেদেরকে আপডেট না করি প্রতি মুহূর্তে, আমরা তো পড়াশোনা থেকে বিমুখ, কোনো কিছু শিখতে চাই না, তাহলে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে আমরা একসময় দিয়ে অবসলিট হয়ে যাব, আমরা নিজেরাই অযোগ্য হয়ে যাব, কাজ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর আপনারা জানেন বলতে যে প্রতি 4 বছরে কিন্তু এখন নতুন নতুন অনেক পেশা তৈরি হচ্ছে, অনেক পেশা হিমাগারে চলে যাচ্ছে, ফলে নিজেদের আপডেট করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যদি ঠিক বলেছেন। তো আমি আর একটা প্রশ্ন আপনাকে করব, অনেক সময় আপনার সাথে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি জীবনের এই প্রান্তে এসে অনেকদিন হলো কর্পোরেটে, আপনি আপনার জীবনকে কোন আঙ্গিক থেকে দেখছেন, বা আপনি কি স্বপ্ন দেখছেন, কোথায় যে থামতে চান নাকি থামতে চান না, এই ব্যাপারে একটু ইন এ নাটশেল আমাদেরকে বলবেন। আমি মনে করি যে আমি জীবনে কখনো রিটায়ারমেন্টের মধ্যে যাব না। কারণ আমি যতদিন সক্ষম থাকবো ততদিন পর্যন্ত আমি কাজের মধ্যে থাকতে চাই। আমি অক্ষম হতে চাই না, যার জন্য আমি হয়তো ওয়েলনেস নিয়ে কাজ করছি, ফিজিক্যাল ওয়েলনেস যেন ঠিক থাকে, মেন্টাল, ইমোশনাল, কগনিটিভ ওয়েলনেস এগুলো যাতে ঠিক থাকে, সে বিষয়ে কাজ করছি। এখন শুধুমাত্র হায়াত মৌত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ কখন কাকে টান দিয়ে নিয়ে যাবে কেউ জানে না, কিন্তু আমার হাতে যতটুকু আছে আমি কখনো অ্যাবিউজ করব না। আমি নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করছি, যাতে করে আমি কাজের মাধ্যমেই আমার জীবনটা কেটে যায়। কাজ এবং আমার কিছু প্যাশনস আছে কাজের পাশাপাশি, সেই প্যাশনসগুলো এবং আমার কাজের মাধ্যমে যেন আমার জীবনটা কেটে যায়। সো আই এম নট ইভেন থিঙ্কিং অফ রিটায়ারমেন্ট। আমার বয়সী অনেকে আছে, তারা রিটায়ার্ড অলরেডি এবং তারা এখন কাজের মধ্যে নেই। মানে ডোন্ট রিটায়ার বাট রিফায়ার। রাইট, এক্স্যাক্টলি। এটাই আমার ফিলোসফি আর কি। আচ্ছা, এখন কি পড়ছেন আপনি? এই মুহূর্তে আমি আসলে সবসময় কিছু না কিছু পড়ি আর কি। আমি মডার্ন টেকনোলজি বলেন, আবার অনেক সময় ফিলসফি, আবার অনেক সময় ধরেন কোনো একটা নভেল, আমি সবসময় কিছু না কিছু পড়তেই থাকি। আচ্ছা, পড়াশোনা নিয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যে কোন বই পড়লে তাদের ভালো হবে? আমি তো সেটা নির্ভর করবে কোন বই পড়লে তাদের ভালো হবে, সেটা নির্ভর করবে তাদের পার্সোনাল লাইফের, তাদের পারপাস, তাদের মিশন, তাদের ভিশন, সেটার সাথে মিল রেখে তাকে বইগুলো পড়তে হবে। কিন্তু আমি এরকম আসলে যখন আমি বই পড়া শুরু করেছি তখন ওরকম আমার কোনো পার্সোনাল মিশন এগুলো কিছুই ছিল না। রিডিং ফর প্লেজার যাকে বলে, সেই রিডিং ফর প্লেজার থেকে আমি পড়াশোনা শুরু করেছি। আমি পাঠ্যপুস্তকের দিকে আমার তেমন কোনো ছিল না, মানে আগ্রহ ছিল না। পড়ার জন্য, পড়া বা পরীক্ষায় পাশ করার জন্য
পড়া যতটুকু অতটুকুই আমি পড়েছি। কিন্তু আমি অনেক বই পড়েছি যেটা শুধুমাত্র রিডিং ফর প্লেজার, যেমন সাহিত্য বলেন অথবা সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, ফিলসফি বলেন, এগুলো সবকিছু আমি নিজের আগ্রহ থেকে পড়েছি, এখনো পড়ছি। বন্ধুরা, আমি এখানে দাদার সাথে কথা মিলিয়ে একটা কথা একটু বলতে চাই, আপনাদের সাথে সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে একসময় আমরা মুড়ির প্যাকেটে যে লেখা থাকতো সেটাও পড়তে বলতাম, সেটা পড়তাম। এখন কিন্তু সময়টা চেঞ্জ হয়েছে, এখন ইনফরমেশন এরা। এখন যে কোনো বই আপনার জন্য মানে আপনি সময় পাবেন কি না সেটা একটা বিষয়। এখন বই আপনাকে ভেবে পড়তে হবে বলে আমি মনে করি, যে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি পড়বেন, কারণ অসংখ্য ইনফরমেশন আপনার সামনে। সারাদিন ফেসবুক পড়ছেন, এই ফেসবুকই তো লক্ষ বইয়ের সমান। সুতরাং রিড দ্য বুকস দ্যাট উইল অ্যাড ভ্যালু টু ইউর লাইফ, দ্যাট উইল হেল্প ইউ টু ডেভেলপ। থ্যাংক ইউ দাদা, আমার সাথে অনেক সময় দিলেন আপনি। আবার দেখা হবে আমাদের, সেদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের আমি অনেক ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ মানে ধৈর্য সহকারে আমাদের এই আলাপচারিতা শোনার জন্য। থ্যাংক ইউ আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা আবার পরবর্তী প্রোগ্রামে অন্য কোনো ব্রিলিয়ান্ট কোনো ব্যক্তিকে হাজির করব, আবার আলোচনায় মেতে উঠব। ততদিন আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলে আমাদের ভিডিও দেখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।